আচ্ছা, আপনি এতটা উদগ্রীব হয়ে আছেন কেন আমার সাথে দেখা করতে? মতলবটা কি বলুন তো? দীপশিখার এমন প্রশ্নে চুপসে গেল জাওয়াত। মস্তিষ্ক ধপ করে সুইচ অফ করে ফেলল যেন। যে মতলবে সে প্রতিদিন দীপশিখার সাথে দেখা করতে চাইছে, সেটা হলো দুঃস্বপ্ন থেকে পরিত্রাণ। কিন্তু সে কি করে দীপশিখাকে বলবে সেই কথা? কি করে বলবে? তোমাকে নিয়ে আমি আজকাল স্বপ্ন দেখি। যে রাতে স্বপ্ন দেখি তার পরের দিন আমার জীবনে লঙ্কা জ্বলে। আমার ধারণা তুমি আমার উপর জাদু করেছ। সেটাই হাতে নাতে ধরার আমার মতলব। না, বলা যাবে না। দীপশিখার কথা স্পষ্ট, সে তাকে অপছন্দ করে। এমন কথা বললে নিশ্চিত জুতো খুলে মারবে। এটা বাংলাদেশ। নারীর হাতে জুতো উঠলেই তার সমর্থন জানাতে তৎপর হয়ে যায় মানুষ। ফলে গণপিটুনি খাওয়ার সম্ভাবনা রয়েছে। পাভেল বেয়াদবটা বলে দিয়েছে, গণপিটুনিতে সে হাত তুলে নিবে। দেখা যাবে ফোন দিলে বলে দিল, এই অমানুষকে আমি চিনি না, বলে রাস্তার এক কোনায় মার খেয়ে ভোতা হয়ে পড়ে থাকতে হবে। বিষয়টা কল্পনাতেই ভয়ঙ্কর ঠেকছে। জাওয়াত মাথা নাড়িয়ে বিষয়খানা ঝেড়ে ফেলল। দীপশিখা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার চাহনি ডেঞ্জারাস। জাওয়াত তার চোখের দিকে তাকালে গুলিয়ে ফেলে সব। তখন জ্যোতির কথাটা স্মরণ হলো। মেয়েরা নারকেলের মতো। আল্লাহ আমাদের ভেতর একটা নরম হৃদয় দিয়েছে। যতই আমরা কঠিন হই না কেন, আমাদের মন গলবেই। কারোর মন গলে সহানুভূতিতে, কারোর মন গলে আদরে, কারোর মন গলে ভালোবাসায়। মেয়েদের মন গলা অনিবার্য। দীপশিখাকে আদর ভালোবাসে মন গলানো যেত, কিন্তু জাওয়াত তাকে ভালোবাসে না। ফলে সহানুভূতি একমাত্র উপায়। অনেক ভেবে চিনতে বলল, আমার মতলব, আমি তোমাকে চিনতে চাই। আব্বার তোমাকে খুব পছন্দ। সে তোমাকে আমার বউ করার জন্য পাগল প্রায়। কিন্তু সমস্যা হলো, আমি কমিটমেন্ট রিলেশনে খুব আনাড়ি। আমার 1 বছরের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে কিছুদিন আগে। তাই আমি সময় নিতে চাই। প্রতিদিন সাক্ষাৎ হলে আমরা একে অপরকে চিনতে পারবো, জানতে পারবো। বিয়ে তো করতেই হবে। হোয়াই ডোন্ট ইউ ট্রাই টু ইচ আদার? একে অপরকে জানলে হয়তো আমরা একে অপরকে পছন্দ করে ফেলবো। বিয়ের যাত্রাটা স্মুথ হবে। জানাশোনার পর যদি পছন্দ না হয়, দেন আমরা পিছিয়ে যাব। বিয়ে তো আর রোজ রোজ করবো না। আর তুমি তো বলেছ, একবার দেখায় কাউকে বোঝা যায় না। দীপশিখা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর অপ্রতিভ স্বরে বলল, চলুন বসি। তুমি বসো, আমি ঠিক আছি। মানে কি? আপনি বসবেন না? আমি কি রাজহাঁসের মতো গলা উঁচিয়ে কথা বলবো? জাওয়াত বিব্রত স্বরে বলল, ধুলোবালিতে আমার গা চুলকায়। মানে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ। ঘাসের ওপর গরু হেঁটেছে, পটি করেছে না মুতু করেছে কে জানে। ওপর থেকে জুতো খুলতে হবে, মুজোতে কাদা লাগবে। হয়েছে, বুঝেছি আপনার সূচিবাই রোগ আছে। এটা রোগ না। রোগ না? অস্বাভাবিক মানুষের মতো আমার পাশে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে আপনি আমাকে পানিশমেন্ট দিচ্ছেন হোমওয়ার্ক না করার। আমার আবার এসব অসহ্য লাগে। নরম ঘাসে বসে পা ঝুলিয়ে বাদাম খাওয়ার মজাই আলাদা। তুমি খাও না? মানা কে করেছে? দীপশিখা চশোচক শব্দ করে বলল, বাবার আপনাকে কি দেখে পছন্দ হলো বুঝছি না। জাওয়াত ভুরু কুঁচকে তাকালো। বলতে ইচ্ছে হলো, পছন্দ আমি তোমারও ছিলাম। নেহাত তোমার জাদুটোনায় আমার জীবনের 14টা বেজে আছে। নয়তো আমার তো ঠেকা পড়েনি তোমার সাথে বসে বকবক করব। কিন্তু বলা হলো না। দীর্ঘশ্বাস ফেলে রাগ গিলে ফেলল সে। দীপশিখা হাই তুলল, তারপর গলা উঁচিয়ে বলল, আমার তো ঘুম নষ্ট করেছেন। আমার ঘাড়ও ব্যথা করে দিচ্ছেন। অন্তত ভালো মানুষই দেখে 1 কাপ চা খাওয়ান। 300 টাকার কফি বাঁচিয়ে দিলাম, 10 টাকার চা খাওয়ান এবার। দীপশিখার কথায় জোর করে দাঁত বের করে হাসল জাওয়াত। অপমান গায়ে মাখবে না সে। মহারানীর চা খাবে, সে খাবে। স্বপ্ন দেখে জ্বলন্ত আঙ্গারের মতো দিন কাটানোর থেকে মহারানীকে চা খাওয়ানো ঢের ভালো। জাওয়াত চা নিয়ে এলো, কিন্তু 1 কাপ চাই এনেছে। দীপশিখা অবাক হয়ে বলল, এ কি আপনার চা? আমি বাইরের জিনিস খাই না, আনইজি লাগে। ও, ভুলে গেছিলাম, আপনি বিশেষ মানুষ। হয়তো আপনার পেট সোনা দিয়ে মোড়া। বাথরুমের সাথে সোনা বের হয়। এসব খেলে আপনার সোনার খনিতে জ্যাম লেগে যেতে পারে। থাক, আমি খাচ্ছি। জাওয়াত দাঁতে দাঁত পিষে বলল, তোমার এখানে আসার উদ্দেশ্য আমাকে অপমান করা, তাই না? আপনি না আমাকে চিনবেন, আমি শুধু আপনাকে চিনাচ্ছি। অপমান মনে হলে বাদ দিন, দেখা করার প্রয়োজন নেই। খুব স্বাভাবিক স্বরে কথাটা বলল দীপশিখা।
জাওয়াদের মনে হলো কেউ তাকে ভিজিয়ে ভিজিয়ে থাপ্পড় মারছে। ক্ষুব্ধ স্বরে বলল, তুমি আমাকে এত অপছন্দ করো কেন বলো তো? দীপশিখা নির্দ্বিধায় চায়ের কাপে চুমুক দিল। স্মিত স্বরে বলল, আমি আপনাকে অপছন্দ করি না জজ সাহেব, এজন্য অপমান করছ? দীপশিখার ঠোঁটে হালকা হাসি ভেসে উঠল। হাসিটা খুব প্রাণবন্ত। ধীর স্বরে বলল, আপনি কি রাগ করেছেন জজ সাহেব? জজ গম্ভীর স্বরে বলল, না। তাহলে আপনার মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে কেন? মোটেই না। অবশ্যই, প্রমাণ দেব? ভালো হয়েছে। দীপশিখার খুব হাসি পাচ্ছে। মানুষটি ছোট্ট কিশোরের মতো মুখ ফুলিয়ে আছে। দীপশিখার মনে হলো সে 6 বছর পূর্বের কিশোরকেই দেখছে, যে কারোর সাথে মারপিট করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মানুষের কিছু প্রবৃত্তি হয়তো কখনো বদলায় না। দীপশিখা চা শেষ করলো। সূর্য ডুবে যাচ্ছে। পশ্চিম আকাশের লাল রংটা শুষে যাচ্ছে নিকষ কালো আধারে। দীপশিখাকে বাড়িতে পৌঁছে দিল জাওয়াত। ঘড়িটা একবার দেখে নিল। দীপশিখা বাইক থেকে নেমে বিনা কিছু বলেই চলে যেতে নিলে জাওয়াত বলে উঠল, অন্তত ভেতরে আসার নিমন্ত্রণ দিতেই পারতে। কার্টেসি কার্টেসি দেখানো আমার স্বভাব নেই, জেনে নিন। ভনিতাহীন উত্তর দিল দীপশিখা। জাওয়াত হাসল। মেয়েটাকে এই বিকেলে যা চিনল তা হলো সে খুব কাটকাট কথা বলা মানুষ, ফলে সেও কথা বাড়াল না। কালকে 7টার সময় ফাঁকা রেখো। আচ্ছা, আর শোনো। দীপশিখা থামল। কৌতূহলী হলো চাহনি। জাওয়াত তখন গাঢ় স্বরে বলল, কালো রঙে তোমাকে সুন্দর লাগে। কথাটাই কি যেন ছিল। দীপশিখা বিহ্বল তাকিয়ে রইল। কঠিন প্রস্তর ঘেরা হৃদয়টা হুট করে স্পন্দিত হলো বেসামালভাবে। থমকে গেল তার চিন্তাগুলো। কথা হারিয়ে ফেলল সে। কান গরম হয়ে গেল। দীপশিখাকে স্তম্ভিত হতে দেখে হাসি প্রশস্ত হলো। বাইক স্টার্ট দিল না। চর্ম তার এখনো কাজ করছে। হাত মুখ ধুয়ে বিছানায় বসল দীপশিখা। তার গাল উষ্ণ হয়ে আছে এখনো। এসে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়েছে। আজ তাপমাত্রা 15 ডিগ্রি, অথচ গরম লাগছে তার। সব দোষ ওই লোকটার। সারাদিন কিছু বলেনি, অথচ গেটে এসেই তার অমন কথা বলতে হলো। সে মিথ্যে বলেছে। দীপশিখা জানে তাকে মোটেই সুন্দর লাগছে না, তবু সে বলেছে। কেন বলেছে? দীপশিখা কিছুতে মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে পারছে না লোকটির কথা। এমন সময় টুং করে বেজে উঠল মোবাইলটা। মোবাইলে একটা মেসেজ। মেসেজটা জাওয়াত নামক ব্যক্তির, কিন্তু মেসেজ দেখেই আক্কেল গুমুর হলো দীপশিখার। হতবিহ্বল হয়ে চেয়ে রইল, কারণ মেসেজে লেখা, আমার কথা ভাবছ কি? নির্লজ্জ মেসেজ। দীপশিখার চিন্তা করার হাজারো কারণ আছে। এই ব্যক্তিকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই তার। দীপশিখা ফটাফট উত্তর দিল, আমার বেহুদা সময় নেই যে অহেতুক মানুষের কথা ভাবব। মিনিট 2-এর মধ্যে আরেকটা মেসেজ এলো, তুমি তো ভারী মিথ্যুক মেয়ে, বেহুদা সময় নেই, অথচ 1 মিনিটের মধ্যেই এই অহেতুক মানুষের রিপ্লাই দিচ্ছ। যে কেউ ভাববে তুমি মোবাইলের টাওয়ারের ওপর বসেছিলে আমার মেসেজের অপেক্ষায়। দীপশিখার কপালের ভাঁজ প্রগাঢ় হলো। তার ভুল হয়েছে, মহা ভুল হয়েছে এই লোকটার মেসেজের উত্তর দেয়া। নার্সিসিস্টিক লোক কোথাকার। কিভাবে নিজেকে? জো বাইডেন না ট্রাম্প, নাকি শেখ হাসিনার মেল ভার্সন, যে সবাই তাকে নিয়ে পড়ে থাকবে? দীপশিখার অনেক কাজ আছে। সে এখন পড়তে বসবে, তারপর সদ্য দেখা একটি সিনেমার সমালোচনা করবে। দীপশিখার একটা আলাদা পরিচয় আছে যা খুব কম মানুষ জানে। সে একজন সেলফ ডিক্লার ক্রিটিক। সে পিটার ট্রাভার্স বা বিলগে এবির মতো নামখ্যাত সমালোচক নয়, কিন্তু তার সিনেমা দেখে তার বিশ্লেষণ করতে ভালো লাগে। একটা ছোট ইউটিউব চ্যানেল আছে তার। বেশ কিছু গ্রুপে তার এই সমালোচনা সে ফেসবুকে পোস্ট করে। সেখানে অবশ্য তার নাম দীপশিখা কবির চিঙ্কি নয়, সেখানে নাম চিঙ্কি এক্সপ্রেস। ছবিহীন, পরিচয়হীন একটা সত্তা, যার শত শত ফলোয়ার্স। মজা লাগে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে ভিড়ে মিলতে। কারোর সাথে ঝগড়া বাঁধলেও সমস্যা নেই, কারো মতের অমিল হলেও কিছু যায় আসে না। দীপশিখা তাকে ব্লক করে চলে আসে। কিছু পরিচিত নামও চেনা হয়েছে যারা তাকে ভালোবাসে বলে দাবি করে। দীপশিখার অবাক লাগে না দেখে। সে চেনেও না কারো প্রিয়র তালিকায় নাম লেখানো যায়। দীপশিখার এই পরিচয়টা আপুও চেনে না। সে কাউকে বলবে না এই পরিচয়ের কথা, কখনো না। দীপশিখা মোবাইল উল্টে রাখলো, কিন্তু বেশিক্ষণ পারল না।
টু টু সাউন্ড মেজাজ বিগড়ে গেল। মানুষটা 8টা মেসেজ করেছে। টাকা কি অনেক? হতেই পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বাবা বলেছিল বেতন 5 অঙ্কের। দীপশিখা বিরক্তি নিয়ে শুধালো, জ্বালাচ্ছেন কেন? জ্বালাচ্ছি কোথায়? পরপর 8টা মেসেজ দিয়েছেন আর বলছেন জ্বালাচ্ছেন না। না, জ্বালাচ্ছি না। আমি শুধু অ্যাটেনশন চাচ্ছি। তুমি রিপ্লাই দিচ্ছ না, আমি কি করব বলো? দীপশিখা কিছুক্ষণ তাকিয়ে রইল মোবাইলের দিকে, তারপর শুধালো, আপনি কেন এত মেসেজ করছেন জজ সাহেব? 1 মিনিটের মধ্যে উত্তর এলো, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার ফেসবুক ইনস্টা নেই? মোবাইলের টাকা খোয়াতে ইচ্ছে হচ্ছে না? অফিস তো আমাকে পাত্রীদের সাথে কথা বলতে মোবাইলের টাকা দেয় না, দেয় ক্লায়েন্টের সাথে গ্যাজাতে। এখন যদি তোমার সাথে মেসেজিং করে আমার টাকা শেষ হয়ে যায়, কালকে ক্লায়েন্টের গালি খাওয়ার সময় আর টাকা পাবো না, বেইজ্জতি হয়ে যাবে। ক্লায়েন্ট অর্ধেক গালি দিতেই ফোন কেটে যাবে, ননটুকু শুনতে পাবো, সেন্সটুকু খসে যাবে। ক্লায়েন্ট ভাববে আমি ইচ্ছাকৃত ফোন কেটে দিয়েছি। বুঝতে পারছো কত গুরুতর ব্যাপার? আপনি কি সবসময় এমন বেশি কথা বলেন? সারা বিকেল সন্ধে এত কথা বলেও হাউস মেটেনি? কথা বললাম কোথায়? তোমার করে অপমান গিলেছি, এখন কথা বলতে চাই। দীপশিখার ঠোঁটে অজান্তে একটা হাসি উকি দিল। এবার কঠিন সত্তাখানা হালকা নরম করলো। মেসেজ করলো, কি কথা বলতে চান? তোমার কথা, আমার কথা। আপনাকে কেউ কখনো বলেছে কি আপনি বাজে ফ্লার্ট করেন? যাও চিঙ্কির মেসেজে একটু ধাক্কা খেলো, তারপর লিখলো, হতে পারে, কারণ আমি এই প্রথম তোমার সাথে ফ্লার্ট করছি। 2 সেকেন্ডের মধ্যে রিপ্লাই এলো বড় হাতের অক্ষরে, ইউ আর এ লায়ার। সত্যি বলছি দীপশিখা, এই প্রথম আমি কোনো মেয়ের গুড বুকে আসার চেষ্টা করছি। আগে কখনো করেননি? আগে কখনো করেননি আমাকে বিশ্বাস করতে হবে। আগে প্রয়োজন হয়নি, মেয়েরা এমনিতেই পটে যেত। আমি হাসলে এখনও মেয়েদের লাইন পড়ে। ধলা গরুর হাসি বোধহয় কেউ আগে দেখেনি। আমি ঠিক করেছি, তোমার অপমান গায়ে মাখবো না। আপনার এই দৃঢ় প্রতিজ্ঞার জন্য আপনাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। আফসোস আমি সেই সংস্থার কেউ নই। সারাটা রাত মেসেজেই কেটে গেল। কখন রাত গভীর হলো, সেই রাতের অবসান ঘটল। পূর্ব আকাশে আলোর কিরণ দেখা গেল, দুটো মানুষের খেয়াল রইল না। কথার পিছে কথা, কথায় শেষ হবার নাম নেই। এক রাজ্য আলাপনের শেষ মেসেজটা চিঙ্কি দিল, এবার আসি জজ সাহেব, খুব ঘুম পাচ্ছে। 7টায় আমার জন্য সময় রেখো, আর শোনো, কালো একটা জামা পরো। জজ ঘড়ির দিকে তাকালো, এখন ভোর 5টা বাজে। কুয়াশার ধূসর পরদে সকালের কিরণ এখনও ধরণীতে আসতে পারেনি, কিন্তু জাওদের অফিস 9টায়। এখন ঘুমানো বিপদ, কিন্তু না ঘুমালে মিটিংয়ে ঘুমাতে হবে। জজ শেষ কবে রাত জেগে কথা বলেছে তার মনে নেই। স্বামীর সাথে ঝগড়ার একটি কারণ ছিল, জজ টেক্সট করতে করতে ঘুমিয়ে পড়ত। কি করো, খাইছো, দিন কেমন চলে, এছাড়া আর কোনো কথা ছিল না। স্বামীর কথা বেশিরভাগ সময় জামা কাপড় কেনাকাটা, শপিং রিলেটেড হতো, যা খুবই বিরক্তি লাগতো জাওদের। যখন নিজের স্ট্রেসের কথা বলার সময় আসতো, স্বামী শুনতে চাইতো না, তাই জাওদ বলতো না। অফিস করে টায়ার্ড শরীরে অহেতুক কথা শুনতে একঘেয়েমি লাগতো। একটা সময় সে ঘুমিয়ে যেত। আজ যে তেমনটা হলো না। জাওদের ভালো লাগছিল চিঙ্কির সাথে কথা বলতে। মেয়েটা অনেক আলাদা। জাওদের মনে চিঙ্কির যে প্রতিচ্ছবি ছিল, সেই প্রতিচ্ছবিটা কেমন যেন ভেঙে যাচ্ছে। চিঙ্কিকে জানতে ইচ্ছে হচ্ছে, চিনতে ইচ্ছে হচ্ছে। জাওদের দিনকাল খুব ভালো যাচ্ছে। প্রতিদিন চোখের পলকে একরাশ ঘুম নিয়ে আসে সে, কিন্তু ক্লান্তিহীন দিন কাটছে। জীবনে দুশ্চিন্তা নেই, দুঃস্বপ্ন নেই, তার সাথে কিছুই খারাপ হচ্ছে না। আব্বা আজকাল তার উপর সদয় হয়েছেন, গালাগাল করছেন না। জ্যোতি চাঁদাবাজি করার সুযোগ খুঁজছে, কিন্তু পারছে না। জাওদের মন মেজাজ দুই ভালো। চিঙ্কির সাথে তার একটা সহজ সমীকরণ দাঁড় হয়েছে। এ কদিনই সে একটা ধারণা পেয়েছে চিঙ্কির। চিঙ্কি অনেকটা জঙ্গলি বিড়ালের মতো। ইচ্ছের বিরুদ্ধে সে বশ হয় না। নিজের মতো একটা আলাদা দুনিয়াতে সে থাকবে। সেই দুনিয়ায় দুম করে ঢুকে পড়া সহজ নয়, তবে জাওদের ধারণা সে একটু একটু করে চিঙ্কির দেয়াল ঘেরা দুনিয়াতে ঢুকেছে। চিঙ্কির দুনিয়াতে জাওদ খুব সাধারণ মানুষ। সবচেয়ে ভালো লাগছে জাওদের মুখোশ পড়তে ইচ্ছে হয় না। তার পছন্দ অপছন্দ কথাবার্তায় কোনো ফিল্টার লাগাতে হয় না। প্রথম প্রথম চিঙ্কিকে সে মুগ্ধ করতে চাইতো, কিন্তু এখন সেটার প্রয়োজন হচ্ছে না। চিঙ্কির বাহ্যিক সৌন্দর্যতে মুগ্ধ হওয়া মেয়ে নয়,
তাকে উপহার ফুল পাতাতেও মুগ্ধ করা যায় না। প্লাস্টিকের কাপে 1 কাপ দুধ চা আর বাদামি সে প্রসন্ন। জাওয়াদের মাঝে মাঝে খুব হাসি পায়। এই 25 বছরের জীবনে পাভেল ছাড়া কারোর সামনে নিজেকে প্রকাশ করতে পারেনি। ছোটবেলা থেকেই তাকে মানুষ আলাদা গোছের মানুষের তালিকাতেই ফেলেছে। সে আলাদা, বাকি ছেলেদের মতো সে চাইলে মোড়ের দোকানে সিগারেট জ্বালাতে পারে না, রাগ হলেই কারোর ওপর হাত তুলতে পারে না, কারোর সাথে খারাপ ব্যবহার করতে সে পারে না। নিজের একটা আলাদা চরিত্রই গড়ে উঠেছিল তার। সভ্য, ভদ্র, পড়াশোনায় ভালো, দেখতে সুন্দর ছেলে, কারোর সাথে খারাপ আচরণ করে না, ঝামেলা করে না, সব দিকে পারফেক্ট। কিন্তু জাওয়াত পারফেক্ট নয়। তার রাগ হয়, মেজাজ খারাপ হয়, সেও গালি দিতে পারে, তারও সিগারেট মদ খেতে ইচ্ছে হয়, মুখের ওপর মানুষকে কথা শোনাতে ইচ্ছে হয়। কিন্তু এসব করলে পারফেক্ট চরিত্রটা নষ্ট হয়ে যাবে। এই চরিত্রে অনেক সুবিধা আছে, যেমন শিক্ষকদের ধারণা জাওয়াত খুব ভালো ছেলে, সে মিথ্যে বলে না, মারপিট করে না, তাই কখনো কেউ ঝামেলাতে জড়ালেও সে বেঁচে গেছে। ক্লাসে তার একটি জনপ্রিয় প্রতিচ্ছবি ছিল, সবাই জাওয়াত হতে চায়, তাকে হিংসে করে, তার পিছনে তাকে নিয়ে সমালোচনা করে। আবার তার বন্ধু হতে চায়, কিন্তু চিঙ্কি আলাদা, চিঙ্কি তাকে সাধারণ ভাবে। সেদিনের ঘটনাই, বাইকে জাওয়াত এবং চিঙ্কি যাচ্ছিল চিঙ্কিদের বাসায়। হঠাৎ সামনে থেকে একটা সিএনজি রং সাইডে ঢুকে গাড়ি ঢুকিয়ে দিল। একটুর জন্য দুর্ঘটনা ঘটেনি, কিন্তু জাওয়াদের বাইকের হেডলাইট ভেঙে গেছে। ফলে রাগে জাওয়াদের মুখ থেকে গালি বেরিয়ে গিয়েছিল। পরে নিজেকে সংযত করে সে, ভেবেছিল চিঙ্কি হয়তো বিষয়টাকে নিয়ে নাক সিটকাবে, কিন্তু এমন কিছুই হয়নি। জাওয়াত তাকে যখন শুধালো, তুমি মাইন্ড করনি তো? কিসে? চিঙ্কি অবাক হলো। জাওয়াত বিব্রত স্বরে বলল, এই যে গালি দিলাম। চিঙ্কি হাসতে হাসতে বলল, আপনার ওটা গালি ছিল? আসলে বাবার গালির ডিকশনারিতে অনেক বড় তো, সেই অনুযায়ী এই শব্দটা প্রথম শ্রেণীতেও পড়ে না। জাওয়াত হাসল। মেয়েটা একটু বিচিত্র, মাঝে মাঝে এমন বিচিত্র মানুষের সাথে থাকতে ভালো লাগে। নিয়ম মাফিক চিঙ্কির আজ দেখা করার কথা। ভার্সিটিতে পিঠাপুলির অনুষ্ঠান হচ্ছে, স্টল বসেছে ডিপার্টমেন্ট অনুযায়ী। চিঙ্কির ডিপার্টমেন্ট থেকে একটা স্টল বসেছে। সব মেয়েরা সুন্দর করে শাড়ি পরে এসেছে। চিঙ্কির অনিচ্ছা সত্ত্বেও মা জোর করে একটা নীল শাড়ি পরিয়ে দিয়েছেন, চুল খোপা করে তাকে বেলিফুল গুজে দিয়েছেন। চিঙ্কির হাত দিয়ে 3 রকমের পিঠা পাঠিয়েছেন। এই পিঠে বিক্রি করে যে টাকা হবে তা যাবে শীতের বস্ত্র দান প্রকল্পে। চিঙ্কির দায়িত্ব পড়েছে ক্যাশের, বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে তাকে। আজ জাওয়াতদের সাথে দেখা করা হবে না, ফলে সে মেসেজ করলো জাওয়াতকে, আজ আমি ব্যস্ত, দেখা করতে পারছি না, স্টলের কাছে আটকে গেছি। মেসেজটা পেতে জাওয়াদের কপালে ভাঁজ পড়ল, বিরক্ত হলো ভীষণ রূপে। সে কোনো মেসেজ করলো না। 4টের মধ্যে কাজ রফা দফা করে অফিস থেকে বেরিয়ে গেল। একেবারে সোজা পৌঁছলো চিঙ্কির ভার্সিটিতে যেন পরীদের মেলা বসেছে। কিসের শীত, কিসের শৈত্যপ্রবাহ, সব মেয়েরা শীতকে বুড়ো আঙুল দেখে সেজে গুজে এসেছে। গায়ে শাল অবধি নেই। জাওয়াদের প্রথম যা মনে হলো তা হলো, চিঙ্কি কি শাড়ি পরেছে? চিঙ্কিকে ফোন দিল সে, কিন্তু চিঙ্কি ফোন ধরল না। বিরক্ত বাড়ল অজান্তেই। এক মেয়েকে শুধালো, ইংরেজি ডিপার্টমেন্টের স্টল কোথায়? মেয়েটি প্রথমে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তার চোখে খানিকটা বিস্ময়। তোতলাতে তোতলাতে বলল, মেইন বিল্ডিংয়ের পাশে নীল ব্যানার। আচ্ছা ভাইয়া, জি। আপনি কি আমাদের ভার্সিটির? ছোট মেয়ের মুখে এমন কথায় মনে মনে হাসলো জাওয়াত। বলল, না, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। মেয়েটার মুখখানা মিয়ে গেল। সে আর প্রশ্ন করল না। জাওয়াত এমন উত্তর কেন দিল সে জানে না, হয়তো অহেতুক মেয়েটার যন্ত্রণায় ভুগতে চায় না। চিঙ্কি আর তার গার্লফ্রেন্ড, হাস্যকর লাগলো লাইনটা। জাওয়াত হাসলো কিছু সময়, তবে হাসি খুশি মেজাজটা একেবারে চটকে গেল। স্টোরের সামনে যেয়ে চিঙ্কি ক্যাশে বসে রয়েছে, তাকে দারুণ সুন্দর লাগছে, একেবারে অপরিচিত ফুলের মতো লাগছে। তার মৌহাসির মতো 4টে ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। জাওয়াদের হাসি খুশি মেজাজটা একেবারেই চটকে গেল। স্টলের সামনে যেয়ে জাওয়াত ছেলেগুলোর দিকে শীতল দৃষ্টিতে তাকালো। পুরুষ মানুষ হবার সুবাদে পুরুষের দৃষ্টি বুঝতে কষ্ট হলো না জাওয়াদের। কিছু দৃষ্টি হয় আকর্ষণের, কিছু দৃষ্টি হয় প্রেমের, আদরের, আর কিছু দৃষ্টি হয় কুৎসিত। ছেলেগুলো কুৎসিত দৃষ্টিতে চিঙ্কির দিকে তাকিয়ে আছে। মেয়েটির কণ্ঠ স্থির দিকে লুলভ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের মধ্যে একটি ছেলে,
ফিসফিস করে পাশের ছেলেটাকে বিশ্রী ইঙ্গিত করছে। চিঙ্কির চুল খোপা করায় তার ঘাড় দেখা যাচ্ছে, অথচ মেয়েটার সেদিকে খেয়াল নেই। তার পাশে কিছু ছেলে তাকে দেখছে, লাল ফেলছে, বিশ্রী মন্তব্য করছে, অথচ মেয়েটি নির্বিকার বসে রয়েছে, তার মনোযোগ সম্পূর্ণ হিসেবে। একটু পরপর খাতায় লিখছে আর হিসেব করছে। শালব্দি পড়েনি মেয়েটা। এত ঠান্ডা তিনি ক্যাটারিনা সেজে বসে আছেন। জাওয়াদের প্রচণ্ড রাগ হলো, রাগে গা জ্বলে যাচ্ছে। কে বলেছে নীল পড়তে? কে বলেছে এত পরিপাটি হতে? কে বলেছে খোপা করতে? সেদিনের মতো কালো বিড়াল হয়ে আসতে পারতো না? কই, তার সাথে তো ঘোরার সময় এমন সাজে না। কালো জামা পরে শোক পালন করে। একদিন তো বাসার জামা পরে বের হয়েছে। কি হয় তখন পরিপাটি হলে? পরিপাটি সাজা কি অন্যদের জন্য? আর জাওয়াদের বেলায় শোক দিবস? জাওয়াদ হাত মুঠোবন্দি করে নিজের রাগ দমালো, হন হন করে হেঁটে কাউন্টারে গেল। একটা ভাবা পিঠে নিল, তারপর ক্যাশের সামনে যে টাকা ধরল। চিঙ্কির চোখ তুলতে চমকে গেল। লোকটি আসবে তাকে জানায়নি। বিস্মিত স্বরে বলল, আপনি এখানে কি করছেন? নাচছি, দেখছো না? দুপাটি দাঁত বের করে হিনহিন স্বরে বলল জাওয়াদ। জাওয়াদের স্বর শুনে ধাক্কা খেয়ে গেল চিঙ্কি। এমন স্বরে সে কথা বলে না। জাওয়াদ টাকা ধরালো চিঙ্কিকে। তখন ছেলেগুলোর সাথে চোখাচোখি হলো। শানিত দৃষ্টির সম্মুখীন হতেই সুরসুর করে সব সরে পড়ল তারা। জাওয়াদ একটা চেয়ার নিল, ঠিক চিঙ্কির পাশে বসল। জাওয়াদের এমন কাজে হতবিহ্বল হলো চিঙ্কি। অবাক স্বরে বলল, আপনি কি এখানে বসবেন? হ্যাঁ, সমস্যা? খ্যাটখ্যাট করছেন কেন এত? আমি কি বলেছি সমস্যা? অদ্ভুত, ঝাঁঝালো স্বরে বলল চিঙ্কি। জাওয়াদের রাগ কমছে না। মেয়েটা অপমান করার সময় শুধুই তাকেই পায়, আর কাউকে তো অপমান করে না। ছেলেগুলোর বেলায় সে ছিল নির্বিকার, অথচ জাওয়াদ পাশে বসতেই তার রাডার চালু হয়ে গেল। এত কৈফত তো ইনচার্জকেও দেয় না জাওয়াদ। চিঙ্কি তার কাজে ব্যস্ত। তার বন্ধু বান্ধবগুলো একটু পরপর আসছে। কয়েকজন শুধালো, উনি কে দীপশিখা? চিঙ্কি স্বাভাবিক স্বরে বলল, আমার পরিচিত। পরিচিত? জাওয়াদ কি কেবল পরিচিত? সে তার হবু স্বামী, বিয়ে হবে তাদের। মেয়েটা পরিচিত বলে কাটিয়ে দিল। এত অপমান! রাইফেল টাওয়ার সমপর্যায়ের অপমান। জাওয়াদ পিঠে খায় না, গ্যাসের সমস্যা হয়, তাই প্লেটটা চিঙ্কির মুখের সামনে এনে বলল, খাও। চিঙ্কি অবাক দৃষ্টিতে তাকালো জাওয়াদের দিকে। মানুষটি এমন অদ্ভুত আচরণ করছে কেন? এখন সে কাজ করছে, পিঠে কি করে খাবে? আসার পর থেকে উদ্ভট আচরণ করে যাচ্ছে। চিঙ্কি শান্ত গলায় বলল, আমি খাবো না, আপনি কিনেছেন, আপনি খান। আমি পিঠে খাই না। তাহলে কিনেছেন কেন? তোমার জন্য কিনেছি, খাও। চিঙ্কি হাল ছেড়ে দিল, অসহায় স্বরে বলল, আমি কাজ করছি। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। বলেই পিঠে ভেঙে চিঙ্কির মুখে ধরল জাওয়াদ। চিঙ্কির মনে হলো আকাশটা ঠুস করে ভেঙে পড়ল মাথায়। এই লোকের মারাত্মক পর্যায়ে সূচিবাহীর সমস্যা। সে মানুষের চামচ দিয়ে খাবার খায় না, গা গুলায়। সে চিঙ্কির মুখে দেওয়া পানি খায় না, অন্যের হাতে খাওয়া তার কাছে আনহাইজেনিক মনে হয়। অথচ সে তার মুখে পিঠে ধরে রেখেছে। এর থেকেও যন্ত্রণার বিষয় তার চারপাশ। সবার শোরগোল চোখে একরাশ বিষয় নিয়ে হারহাবাদের মতো চেয়ে রয়েছে। ফলে তীব্র অস্বস্তি হচ্ছে চিঙ্কির। সে আর সহ্য করতে পারল না। হাত টেনে জাওয়াদকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। সকলের দৃষ্টির আড়ালে ক্ষিপ্ত স্বরে শুধালো, আপনার সমস্যা কি বলুন তো? আমার কি সমস্যা হবে? সেটা আমি জানলে তো ধন্য হয়ে যেতাম। আচ্ছা, আপনি আমাকে না জানিয়ে আমার ভার্সিটিতে কেন এসেছেন? আপনি জানেন না আমি বিরক্ত হই। চিঙ্কির এমন কথায় রাগের মাত্রা বাড়ল জাওয়াদের। হিনহিনে স্বর বলল, তোমার বিরক্তকর ঠেকা নিয়ে রেখেছি আমি, আর আমার ইচ্ছে হয়েছে এসেছি। এই যে এই ঠান্ডার মধ্যে ক্যাটরিনা সেজে এসেছ, আমাকে জিজ্ঞেস করেছ আমি ক্যাটরিনা কোথায় সেজেছি? মুখে মুখে তর্ক করছো। বেয়াদব মেয়ে তো তুমি না, তিলে খচ্চর তুমি। আর তোমাকে এই নীল রঙে মোটেই ভালো লাগছে না। বলে চিঙ্কিকে অবাক করে জাওয়াদ চিঙ্কির চুলের বেলির মালা খুলে কুটি কুটি করে ছিঁড়ে ফেলল। খোপা খুলে দিল, নিজের কোট খুলে চিঙ্কিকে পরিয়ে দিল। চিঙ্কি অবাক স্বরে বলল, আপনি এমন পাগলের মতো আচরণ করছেন কেন? ধলা গরু তো, তাই থেকে থেকে পাগলামির হিড়িক ওঠে। আর নীল রং দেখলে পাগলামি বেড়ে যায়। তখন শিং দিয়ে গুতাগুতি করতে ইচ্ছে করে। আমার শিং নেই, তাই হাত দিয়ে করি। জাওয়াদের কথায় চিঙ্কির মন ভীষণ খারাপ হলো। মাটিতে দুমড়ানো মুচড়ানো বেলি ফুলের মালাটা দেখে
তার মন খারাপ তীব্র হলো। ফলে বিরস স্বরে বলল, আপনি একটা অসহ্য মানুষ। বলেই সে স্টলের দিকে গেল। জাওয়াত ভুরু কুঁচকে তার যাবার পানে তাকিয়ে রইল। তীব্র মেজাজ খারাপ হচ্ছে, মন চাচ্ছে স্টলটা লণ্ডভণ্ড করে দিতে। এত রাগ কখনো জাওয়াতের হয়েছে কিনা মনে পড়ছে না। জাওয়াত খুবই সংযমী মানুষ। সে খুব সহজে রাগ গিলে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলাতে পারে। আজ যে পারছে না কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলে মেজাজ আরও খারাপ হবে। তাই সেই প্রচেষ্টা বাদ দিল, গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কোট ছাড়া ঠান্ডা লাগছে, মাথাটাও হালকা কুয়াশায় ভিজে ঠান্ডা হলো। সে ঠিক করলো মেয়েটাকে তার আচরণের জন্য সরি বলবে। চিঙ্কি তার কিছু হয় না যে তার ওপর রাগ দেখাবে, এটা অন্যায়। কিন্তু স্টলে যেতেই দেখলো ভিন্ন কাণ্ড শুরু হয়েছে। স্টলের ক্যাশ থেকে 1700 টাকা চুরি গেছে। সব স্টলের সব ছেলেমেয়েরা আঙ্গুল চিঙ্কির দিকে। সে ক্যাশের দায়িত্বে, তাই চুরি করলে সেই করবে। অদ্ভুত, এটা তো বলদেও করবে না, নিজের পেয়ে কুড়ালকে দিবে। আর 1700 টাকা? চিঙ্কির এত খারাপ দিন আসেনি যে কলেজের সামান্য স্টল থেকে চুরি করতে হবে। কিন্তু কি আজব কাণ্ড! প্রতিটা প্রাণীর মুখে একটাই কথা, ক্যাশের দায়িত্ব দীপশিখার, এখন হিসেব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দীপশিখার। আমরা জানি না ও টাকা কি করেছে, এখন টাকা মিলিয়ে দিবে সে। চুরি করেছে যখন শাস্তিও পাবে। জাওয়াদের বিষয়ে আরও আকাশচুম্বী হলো যখন চিঙ্কি নির্বিকার। সে একটা টু শব্দ করছে না, চুপ করে অপবাদ মেনে নিচ্ছে। অথচ একটু আগে এই মেয়েটা কত কথার ধার দেখালো তাকে। মানে যত দোষ জাওয়াত ঘোষ। একজন মেয়ে তো বলেই ফেললো, দেখে তো ভালো ঘরের মেয়ে ভেবেছি, সামান্য টাকার লোভ সামলাতে পারলে না। জাওয়াদের রাগের ছাই চাপা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। ফলে পকেট থেকে 2টো 1000 টাকার নোট বের করে ক্যাশের টেবিলে রেখে শীতল স্বরে বলল, দীপশিখার শিক্ষা বা মানসিকতা এত নিচু নয় যে তার ভার্সিটির সামান্য স্টলের টাকা চুরি করতে হবে। তার অভাব পূরণের মানুষের অভাব নেই। আমার মনে হয় এতে আপনাদের টাকা মিলিয়ে যাবে। 300 টাকা এক্সট্রা আছে, একটা হারপিক কিনে নিজের মানসিকতা ধুয়ে নেবেন। যে ওদের এমন কাজে হতভম্ব হয়ে গেল দীপশিখা। সে টাকাটা দিতেই যাচ্ছিল। এমন ঘটনা নতুন নয়, এমন ব্যবহারের বহু সম্মুখীন হয়েছে সে। নতুন কিছুই নয়, তর্ক ঝগড়া করার এনার্জি তার নেই। সে চেষ্টাও করে না। এদের দায় মেনে নিলে এরা শান্ত। পাশে তাকে নিয়ে কি আলাপ হচ্ছে কিছু যায় আসে না দীপশিখার। এই লোক মাঝখান থেকে লাফিয়ে পড়ল কেন? জাওয়াত অপেক্ষা করল না, দীপশিখার হাত নিজের হাতে নিল, এক প্রকার টেনে নিয়ে বেরিয়ে গেল। বাইরে যেয়ে বাইক স্টার্ট দিল। গম্ভীর স্বরে বলল, বসো। আমি আপনার সাথে যাব না। দীপশিখা, আমার মেজাজ খারাপ করো না। জাওয়াদের হুঙ্কারের 2 পয়সা দাম দিল না দীপশিখা। ক্ষিপ্ত স্বরে বলল, আজব, অর্ডার করছেন কেন? আর ওখানে টাকা দিলেন কেন আপনি? আমাকে আপনাকে বলেছিলাম। দীপশিখার এমন কথায় জাওয়াত চেঁচিয়ে উঠল, মানে কি? ওরা তোমাকে অপমান করবে আর আমি দেখব? আর আমার সাথে তো খুব ঝগড়া করছো। আমাকে বাঁশের মাথায় তুলে রাখো, ভিজিয়ে ভিজিয়ে অপমান করো, অথচ অন্যদের সামনে মুখে তালা লেগে থাকে কেন? বললে না কেন তুমি চুরি করনি? ভিজে বিলাইয়ের মতো দাঁড়িয়েছিলে। জাওয়াদের কথাগুলো চাবুকের মতো লাগছিল দীপশিখার কাছে। লোকটি এমন কেন? কালকেও কি মিষ্টি মিষ্টি কথা বলছিল, এখন এত তিতো কথা বলছে? সে কি জানে দীপশিখাকে কি কি সহ্য করতে হয়েছে? জানে না। সে নিজেও তো কম অপমান করেনি তাকে। দীপশিখা কোনো কথা বলল না। বিকাশে তার টাকা ছিল, সেখান থেকে 2000 টাকা সহ খরচও পাঠিয়ে দিল জাওয়াতকে। তারপর কোটটা খুলে জাওয়াদের কোলে ফেলে দিয়ে বলল, আপনার টাকার কোট ফেরত দিলাম। আপনার কোনো সাহায্য আমার চাই না। মানে? মানে আপনি একটা অসহ্য মানুষ। ওদের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার সাথে কখনো কথা বলবেন না আপনি। জাওয়াত তার কথা হজম করার আগে দীপশিখা একটা রিকশায় চেপে বসল। জাওয়াত রাগে ধুলোতে লাথি মারল। এই মেয়ে ভাবেটা কি নিজেকে? জাওয়াত হামিদ তার জন্য মরে যাবে? পৃথিবীতে মেয়ের অভাব? স্বপ্নের গণ্ডগোল না হলে কখনোই অহংকারী দেমাগি মেয়ের সাথে কথা বলতো না সে। যত সব। কুয়াশার দলা দলা কুণ্ডলিতে শহরটা ঝাপসা হয়ে গেছে। শীতের মাত্রা বেড়েছে। তাপমাত্রা নেমে 14তে এসেছে। ফ্লোরে পা দেয়া যাচ্ছে না। এই ঠান্ডায় ঠান্ডা পানি দিয়ে গোসল করলো দীপশিখা। জাওয়াত নামক ব্যক্তি তার জীবনকে একেবারে যাচ্ছে তাই করে দিয়েছে। সে কি ভেবেছে যখন যা খুশি তাই করবে? এত অধিকার বোধ আসছে কোত্থেকে তার? দীপশিখা ঠিক করলো তাকে নিয়ে একটুও ভাববে না।
তার জীবনে করার মতো অনেক কাজ আছে। ফোন সাইলেন্ট করে ফেলল, গান ছাড়ল মৃদু সাউন্ডে, পুরনো ইংলিশ গান। গানের সাথে সাথে সে তার ভিডিও এডিট করলো, নিজের ফেসবুক পেজে গ্রুপে পোস্ট করলো। অ্যাসাইনমেন্ট শেষ করলো, নিজের ঘর গোছালো। এর মাঝে মা খেতে ডাকলো, সে হাসি মুখে খেতেও বসলো। বাবা তার আজব কথা শুরু করলো, বুঝলি চিঙ্কি মা, তোদের জেনারেশন একটা জেব্রা জেনারেশন। তোদের সব কিছুরই এক্সট্রিম। তোরা সাদা নয় কালোতেও বিশ্বাস করিস, হয় একেবারে ধবধবে সাদা নয় কুচকুচে কালো। অথচ পৃথিবী তো সাদা কালো নয়, পৃথিবী ধূসর, ভালো খারাপের মিশ্রণ পৃথিবী। তোরা এটা মানতেই পারিস না। অন্য সময় চিঙ্কি বাবার কথা একটা ফিলোসফি খুঁজত, কিন্তু আজ তার মন ভালো নেই। তার মন থেকে মোটর জাওয়াত নামক ধলা গরুর চিন্তা সরাতে পারছে না। কি নিষ্ঠুরভাবে সে বেলি ফুলের মালাটা ছিঁড়ে ফেলল। এর মাঝেই নিরুপমা নীরস্বরে বলল, ওর একটা ভালো নাম আছে মোস্তফা। চিঙ্কি চিঙ্কি কি শুনলেই মনে হচ্ছে কেউ ঘন্টা বাজাচ্ছে। কতবার বলেছি বিশ্রী নামে ওকে ডাকবে না। আরে এটা আদুরের নাম, আমার মেয়ে আদুরে, তার নামও আদুরে। আমি তো একটা ছড়াও লিখেছি, চিঙ্কি বলে কোথায় যাই, বন জঙ্গলে মজা পাই, এক পায়ে হেঁটে নদীর ধারে, ভয় পাই না আমি কুমির রে। তাল গাছে উঠে বলে হুররে, আমি চিঙ্কি দুঃসাহসী সুরে। পাখিরা হাসে, বানরটা চায়, আমার সাথে দুষ্টুমি খেলতে চায়। নিরুপমা চোখ মুচকে বলল, বিশ্রী কবিতা, আর কখনো এমন কবিতা শোনাবে না মোস্তফা। দীপশিখা দীর্ঘশ্বাস ফেলল। ডাইনিং টেবিলে এমন কথা কাটাকাটি নতুন নয়। সে খাওয়া শেষ করে ঘরে এলো। ঘুম আসছে খুব, খুব ক্লান্ত সে নয়, তবু ঘুম আসছে। মনটাই যেন বিশ্রীভাবে ঝিমিয়ে আছে। এখন ঘুমাবে দীপশিখা। প্রতিদিন জাওয়াত নামক ধলাগরুর সাথে বিনা কারণে মেসেজিং করতে হয়, ফলে ঘুম কেসে যায়। আজ সেটা হবে না, সেই গরুও তাকে ফোন দিবে না নিশ্চয়ই। দীপশিখা অ্যালার্ম দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিল। লক খুলতে আক্কেল গুমুর হলো তার 22টা মিসড কল, তাও ধলা গরুর। প্রায় সাথে সাথেই ফোন আবার বেজে উঠল। দীপশিখা প্রথমে ধরবে না ভেবেছিল, কিন্তু মিসড কল 25টা হতেই নিজেকে আটকাতে পারল না। এক প্রকার মস্তিষ্কের সাথে কোন্দল করে ফোন ধরল সে। ওপাশ থেকে তখন গারস্বর কানে এলো, বারান্দায় এসো দীপশিখা। ঘর নিস্তব্ধ, পিনপত নীরবতা। এর মাঝে এমন গারস্বর, হৃদয়ের উচাটন বাড়ানোর জন্য হয়তো আর কিছুর প্রয়োজন নেই। শীতল এক দক্ষিণা বাতাস ছুঁয়ে গেল দীপশিখার মন বাগিচায়। মানুষটিকে বাহিরে। দীপশিখা চুপ করে রইল। ওপাশের মানুষটিও নীরব। হৃদয়ের স্পন্দন অনুভূত হচ্ছে প্রবলভাবে। কত সময় পার হলো হিসেব নেই। নিস্তব্ধতা ভাঙল জাওয়াত। হালকা স্বরে শুধালো, আসবে না? দীপশিখার সাথে সাথে বারান্দায় গেল। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুয়াশার পারদে সবকিছু জলছবির মতো লাগছে। রাস্তায় সোডিয়ামের আলোর মৃদু রেখায় লম্বা মানুষটিকে দেখতে পেল দীপশিখা। একটা কালো ওভারকোট পরা, নাকের নিচ থেকে ঢাকা মাফলারে। লোকটি কি পাগল? এখন ঘড়িতে সময় 11টা, এই সময় কেউ কারোর বাসার নিচে দাঁড়ায়? দীপশিখা বিস্মিত স্বরে শুধালো, আপনি এখানে? তোমার সাথে আমার কথা আছে। গারস্বরে বলল জাওয়াত। এখানে তার দাঁড়ানোর কথা নয়, তবু আজ জাওয়াত হামিদ প্রথমবারের মতো হাড় কাঁপানো ঠান্ডায় একটা মেয়ের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। দীপশিখা রাগ দেখিয়ে রিকশা চেপে চলে যাওয়ার সাথে সাথে জাওয়াতদের মেজাজের সংযত স্বভাব এলোমেলো হয়ে গেল। জাওয়াদের পরিপাটি খোলসটা ভেঙে চুরমার হয়ে গেল। মাথা ফেটে যাওয়ার উপক্রম হলো রাগে, কিন্তু করার কিছু নেই। যার উপর এত রাগ, সেই পাল্টা রাগ দেখে চলে গেছে। কি আর করার? যাওয়া ঠিক করলো সে বাসায় চলে যাবে। কুয়াশায় 80 কিলোমিটার পার ঘন্টায় বাইক চালিয়ে বাসায় এলো সে। ঠান্ডা হাওয়ায় জমে যাওয়ার মতো অবস্থা হলো, তবুও রাগ কমছে না। কি যন্ত্রণা! বাসায় আসতে না আসতেই আব্দুল হামিদ সাহেবের মুখোমুখি হলো সে। আব্দুল হামিদ তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। আব্বার এই দৃষ্টিকে খুব ভয় পায় জাওয়াত। যদিও আব্বার সাথে আজকাল সম্পর্ক সমান্তরাল রেখায় চলছে, আব্বা থেকে গালাগালি করছে না, তবু এই দৃষ্টিতে গলা শুকিয়ে গেল। এই দৃষ্টির ভয়ে চিঙ্কি তার গলায় বিবাহ নামক খরা ঝুলাতে পেরেছে। যার শুকনো গলায় বলল, কেমন আছেন আব্বা? আব্দুল হামিদের চোখ মুখ আরও কুঁচকে গেল, যেন প্রশ্নটি তার একেবারেই পছন্দ হয়নি। ফলে আরও বুক শুকিয়ে এলো, গলাটা যেন সেগুন কাঠ হয়ে গেছে। আব্দুল হামিদ নীরবতা ভাঙলেন। শ্লেষা জড়িত স্বরে বললেন, দীপশিখা মায়ের সাথে কথা চলছে?
জাওয়াত কোনো উত্তর খুঁজে পেল না। কি বলবে আব্দুল হামিদকে? মেয়েটির সাথে তার ঝামেলা হয়েছে। মেয়েটা একটা তিলে খচ্চর, দেমাগি। আব্দুল হামিদ কেশে গলা সাফ করে বললেন, আমি মোস্তফা ভাইকে ফোন করেছিলাম। উনি বললেন মেয়ে সময় চাচ্ছে। আমি বললাম যেন আংটি বদল হয়ে যায়। আমাদের সময় এত ঝামেলা ছিল না। বাবা বলতে বিয়ে করতে, আমরা বিয়ে করে ফেলতাম। এখনের ছেলেমেয়েরাই আলাদাই একটা ঢং। আব্বা, আব্দুল হামিদের কথার মাঝখানে কথা পছন্দ নয়। জাওয়াদ এই প্রথম এই কাজ করল। জাওয়াদের দিকে তিনি বিরক্তি নিয়ে তাকালেন। জাওয়াদ রয়েসে বলল, এত তাড়াহুড়োর কি আছে? বিয়ে তো হাগামুতার মতো সহজ কাজ না যে করে দিলাম কাজে শেষ। একটু সময় দেন। সময় তো পালিয়ে যাচ্ছে না। জাওয়াদের কথা একেবারেই পছন্দ হলো না আব্দুল হামিদের। চেঁচিয়ে উঠলেন, অপদার্থ, তুই তোর বাপের সাথে কথা কইতেছস কি ভাষায়? ছাগল কোথাকার! দিন দিন হাঁটুতে যাচ্ছে তোর বুদ্ধি। আমার তো সন্দেহ তোর আদৌ বিয়ে হবে কিনা। শুধু ডিগ্রিধারী আর বড় কোম্পানিতে চাকরি করলেই হয় না, একটা আহমক জন্ম দিছি। আব্দুল হামিদের রাশভারী স্বর গমগম করছে ঘরময়। জ্যোতি উকি দিয়ে দেখল। আশা সাহস পেল না। জাওয়াদের আব্বার সাথে তর্ক করার ইচ্ছে হলো না। একেই শরীর ভেঙে আসছে ক্লান্তিতে। চিঙ্কির সাথে ঝগড়াতেই তার অর্ধেক শক্তি অপচয় হয়েছে। এখন বাবার সাথে ঝগড়া করতে গেলেও শক্তির অপচয়। ঝগড়া করতে ইচ্ছে করছে না, তাই সে কোনো উত্তর দিল না। আব্দুল হামিদ চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে গেল। জাওয়াত নিজের ঘরে চলে গেল। জ্যোতি খেতে ডাকলেও সে বলল খাবো না। জ্যোতি একটু ঘুরঘুর করে বলল, ঝগড়া হয়েছে নাকি ভাবির সাথে? জাওয়াত চোখের ওপর হাত দিয়ে শুয়েছিল, সাথে সাথে উঠে বসল। বিরক্তি নিয়ে বলল, কে ভাবি? দীপশিখা ভাবি। থাপ্পড় খাইছস? ও মা, তোমার বউ আমার ভাবি না? মোটেই ওই দেমাগি মেয়ে তোর ভাবি না। আরেকবার ভাবি বললে থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব। জ্যোতি মিটিমিটি হাসলো, গুনগুন করে গাইল, মনে প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। মনে প্রেমের বাত্তি জ্বলে, বাত্তির নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম যারে, হইল না সে আমার। গানটা শুনতেই নিজেকে সংযত রাখতে পারল না জাওয়াত। হাতের কুশন বালিশটা ছুঁড়ে মারল জ্যোতির দিকে। জ্যোতি খিখি হাসতে হাসতে বেরিয়ে গেল। জাওয়াদের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হলো। মোবাইলটা হাতে নিল, ফেসবুকে প্রবেশ করলো। স্ক্রল করতে করতে একটা ছবি সামনে এলো। জাওয়াদের হাত আটকে গেল। কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছবিটা দীপশিখার। মেলায় কেউ তুলেছে তার অগোচরে। সে পোস্ট করে তাকে ট্যাগ করেছে। জাওয়ার ঠিক কত সময় ছবিটাকে দেখলো সে নিজেও বলতে পারবে না। অজান্তেই সেভ করে নিল ফোনে। অনুভূতিটা খুব শান্ত ছিল, কিন্তু অশান্ত হয়ে গেল যখন দেখল যে পোস্ট করেছে সে মানুষটি একটি ছেলে। যাদের কপালে ভাঁজ পড়ল। সে ছেলেটির প্রোফাইলে ঢুকল। ছেলেটির নাম মোহাম্মদ সুমন, দীপশিখার সমবয়সী, তবে অন্য ডিপার্টমেন্টে পড়ে। দেখতে মোটামুটি গোছের। ছেলেটির প্রোফাইলে শুধু মেয়েদের ছবি। ভার্সিটিতে এমন অনেকেই থাকে যাদের একটি ক্যামেরা থাকে, সেই ক্যামেরার একমাত্র উদ্দেশ্য মেয়েদের ছবি তোলা। এই সুমন ছেলেটাও সেই ক্যাটাগরির। তার প্রোফাইল ভর্তি মেয়েদের ছবি আর খুব গলে যাওয়া ধরনের ক্যাপশন। যাওয়াদের শেখানো সমস্যা হতো না, কিন্তু সে চিঙ্কির ছবিটির ক্যাপশন দিয়েছে মাই ব্লু ব্লসম, পাশে নীল হার্ট। ব্যাস, মেজাজ ওখানেই বিগড়ালো। ছেলেটা সাহস কত তার হবু বউকে ব্লু ব্লসম বলে? প্রথমত চিঙ্কি মোটেই ব্লু ব্লসম না, সে চিঙ্কি। আর যদি ব্লু ব্লসম হয়ও তবু সুমনের মতো ছাগলের ব্লু ব্লসম সে মোটেই নয়। জাওয়াত মোবাইলটা ছুঁড়ে মারল, বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। ঘুমালে শান্তি লাগবে। সেখানেও গন্ডগোল বাজল, ঘুম আসছে না। আধা ঘন্টা এপাশ ওপাশ করেও লাভ হলো না। বিরক্তি নিয়ে উঠে বসল সে। মোবাইলটা মেঝে থেকে কুড়িয়ে নিল। ফন্ট গ্লাস ভেঙে গেছে, কিন্তু সেদিকে তার মোটেই খেয়াল নেই। সে চিঙ্কিকে মেসেজ করলো, পৌঁছেছ? উত্তর এলো না। মেয়েটার দেমাগ দেখাচ্ছে, ঠিক আছে, কত সময় উপেক্ষা করবে। জাওয়াত এবার ফোন দিল তাকে। না, মেয়েটা ধরছে না। এত দেমাগ। জাওয়াত তার মোটা ওভারকোটটা বের করলো, মাফলার জড়িয়ে বেরিয়ে গেল। কত সময় ধরবে না। এখন সে চিঙ্কির বাড়ির নিচে এসে দাঁড়িয়েছে। অবশেষে ম্যাডাম ফোন ধরেছে। চিঙ্কি ধীর স্বরে বলল, আমার আপনার সাথে কোনো কথা নেই। সেটা বললে তো হবে না, আমার কথা আছে, কিন্তু ফোনে বলতে ইচ্ছে করছে না। তোমার মুখ আফসা লাগছে, নিচে এসো। চিঙ্কির বিস্ময়ে আকাশ ছুল। এ পাগল কি বলে? চিঙ্কি খুব শান্ত স্বরে বলল, প্রথমত আমার আপনার সাথে কথা নেই, তারপর আপনি এই রাতে আমাকে নামতে বলছেন। মামাবাড়ির আবদার?
না, শ্বশুরবাড়ির। চিঙ্কির চোখ মুখ কুঁচকে ফেলল। লোকটি কি হাসলো? এই অবস্থায় তার মশকরা করতে ইচ্ছে হচ্ছে। চিঙ্কি আশেপাশে তাকালো, কেউ কি রাস্তায় আছে? জাওয়াত মৃদু হেসে বলল, আমি বাদে কোনো কুত্তাও নেই। তাহলে আপনি কেন এসেছেন কথা বলতে? চিঙ্কি গলার স্বর সামান্য তুলে বলল, দেখুন জাওয়াত সাহেব, আপনি যদি ভাবেন আপনি কোনো সিনেমার নায়ক, ভুল ভাবছেন। আমি কখনোই নিচে নামবো না। বারান্দায় এসেছি সেটা কৌতূহলবশত। আর আপনার কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই, রাখছি। তোমার ধারণাও নেই আমি কত জেদি। তুমি না আসলে আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো, ঠান্ডায় জমে আইসক্রিম হয়ে যাব। সকালে মানুষ দেখবে একটা জলজন্ত মানুষ আইসক্রিম হয়ে গেছে। তখন জানাজানি হবে, ফেসবুকে ছবি দিবে, ভাইরাল হয়ে যাব। বাংলাদেশে কিছু ভাইরাল হলে সেটা নিউজ হয়, আমাকে নিয়েও নিউজ হবে। যেহেতু তোমার বাড়ির নিচে আইসক্রিম হয়েছি, সেই দায় তোমার উপর পড়বে। জ্যোতি সাক্ষী দিবে, তোমার আব্বাও তোমার বাবাকে ছেড়ে দিবে না। আমার আব্বাও তোমার বাবাকে ছেড়ে দিবে না, বুঝে নাও। এলো কি বলে, এ তো রীতিমতো হুমকি। চিঙ্কি চোয়াল ঝুলে গেল। হিনি স্বরে বলল, যা খুশি করেন, আমি নিচে আসছি না। বলেই ফোন কেটে দিল। তারপর ঘরের ভেতর চলে গেল। চিঙ্কি তো তাকে দাঁড়াতে বলেনি, নিজের ইচ্ছেতে দাঁড়িয়ে আছে, থাকুক। একটু পরপর পর্দার ফাঁক থেকে সাবধানতার সাথে উকি দিচ্ছে চিঙ্কি। কোনোভাবেই ধরা পড়তে চায় না উদ্দেশ্য জাওয়াতকে দেখা। লোকটার মাথা কি সত্যি সত্যি নষ্ট? এই কনকনে ঠান্ডায় সে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। এর মাঝেই তরঙ্গিনী ছুটে এলো, এক প্রকার জেরা করা ভাষায় বলল, জাওয়াত নিচে দাঁড়িয়ে আছে কেন? জানি না। ছাগলটাকে যেতে বল। বলেছি শুনে না, অসহায় স্বরে বলল চিঙ্কি। তরঙ্গিনী শুধালো, কি চায়? কথা বলবে, তাও সামনাসামনি। এ রাতে আমাকে নিচে যেতে বলে, পাগল লোক। তরঙ্গিনী থুতনিতে হাত দিয়ে কিছু সময় ভাবলো, তারপর গম্ভীর স্বরে বলল, তুই ওর সাথে দেখা করে আয়। পাগল তুমি, এই রাতে? মা বাবা কি ভাববে? সকালে ছাগলটা নিউমোনিয়া ভুগলে বাবা মা কী ভাববে? বলি যায় দেখা করে আয়, ভুলায় ভালায় বাড়ি পাঠা, নয়তো দেখা যাবে ছাগলটা সত্যি সত্যি সারা রাত দাঁড়িয়ে থাকলো। পাশের বাড়ির আঙ্কেল সকাল 5টায় নামাজে বের হন, উনি দেখলে সর্বনাশ হবে। কথা শুনবোন আমার, ঘর সামলে নিচ্ছি, বাবা মা এখন ঘুমিয়ে যাবে, তুই যাবি আর আসবি, ব্যাস। তরঙ্গিনীর যাবি আর আসবিটুকু আর যাবি আসবির মধ্যে সীমাবদ্ধ থাকলো না। চিঙ্কি নিচে যেতেই জাওয়াত নিজের মাফলারটা খুলে তাকে গলায় পেঁচিয়ে দিল, একটা এক্সট্রা হেলমেট পরিয়ে দিল চিঙ্কিকে। চিঙ্কি অবাক স্বরে বলল, এগুলো পড়াচ্ছেন কেন? আমরা নাইট আউটে যাচ্ছি। আপনি পাগল? দীপশিখার কথার উত্তর দিল না সে। চিঙ্কির মোবাইল নিয়ে তরঙ্গিনীকে ফোন দিল। তরঙ্গিনী ধরতেই বলল, আপু, আপনার বোনকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, চিন্তা করবেন না, সকাল হওয়ার আগেই দিয়ে যাব। তরঙ্গিনী কি বলবে বুঝে পেল না। জাওয়াদের দিকে কড়া চোখে তাকালো চিঙ্কি। রাগী স্বরে বলল, এসব কি ফাজলামি করছেন? না, তোমাকে শাস্তি দিচ্ছি। এখন রাগ দেখে আমার প্ল্যান ভণ্ডুল করে দিয়েছে তুমি, তাই তার শাস্তি প্রাপ্য। আমি কোথাও যাব না, তুলে নিয়ে যাব। খুব আস্তে বলল জাওয়াত। দীপশিখা কম জেদি নয়, সেও যাবে না। জাওয়াত মৃদু হেসে তাকে কোলে তুলে নিল। চিঙ্কি হাত পা ছুড়ল, লাভ হলো না। জাওয়াত তাকে বাইকে বসালো। চিঙ্কির ছটফটানি দেখে জাওয়াত স্বর খাদে নিয়ে বলল, দীপশিখা, আমি কিন্তু তোমার ছটফটানি থামানোর উপায় জানি। উপায়টা তোমার পছন্দ হবে না, তাই ভদ্রমের মতো বসো।